আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের 12 পর্যন্ত করেছিলাম 4.1-এর। সো 12 তোমাদের 1 করাইছিলাম, আর হচ্ছে 12 3টা করেছিলাম। লাস্ট হচ্ছে 12 3 করেছিলাম। সো 12 2টা মেবি স্কিপ করছিলাম। সো দেখো কি বলছে, যে দুইটা বিন্দু বলছে 1,1 ও 2,2 বিন্দু দুইটি দিগম্বরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 1, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দু দিচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ দিচ্ছে। তাহলে দেখো তোমাকে কিন্তু তিনটা শর্ত দিয়ে দিচ্ছে এখানে। তিনটা শর্ত কি? দুইটা বিন্দু আর হচ্ছে একটা ব্যাসার্ধ। সো দেখো আমি এরকম বলা আছে তোমাদের, এটা হচ্ছে 12 হচ্ছে 2। সো এখানে তোমাদের কাহিনী আছে, যেমন তুমি আগের সমীকরণটাকে ধরে নাও, দেন তুমি ক্যালকুলেশন করে জাস্ট মানে জিএফসি মানটা বের করবে। যেমন আমি মনে করি যেমন 12তে আমি একটু 12 একটু ইউনিক টাইপ কেন, কারণ এখানে আমার ক্যালকুলেশনটা একটু বড় হয়, বা এক একটা শর্তের সাথে এক একটা শর্তে মিল থাকে না, এই জন্য একটু ক্যালকুলেশনটা বড় হয়। যেমন তুমি লেট ধরে নিতে পারো, তোমার সমীকরণ হচ্ছে এটা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। সো এটা হচ্ছে তোমাদের, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। হ্যাঁ, সো এখন দেখো আমাকে আগে হচ্ছে আমি বলছি যে এইসব ক্ষেত্রে, এইসব অঙ্কের ক্ষেত্রে সবার আগে তুমি কী করবা, যেহেতু একটার সাথে একটা মিল নেয়, সো এক তুমি শর্ত 3টা আগে সাজাবা, মানে শর্ত 3টা আগে লিখবা, দেন ডিসিশন নিবা। বুঝতে পারছো? সো আমরা শর্ত সাজাবো, দেন ডিসিশন নিয়ে জিএফসির মানটা বের করবো আর কি। ঠিক আছে? সো এখন দেখো কী কাহিনী হয়। প্রথম কথা হচ্ছে আমার বৃত্তটি হচ্ছে দুইটা বিন্দুগামী। একটা হচ্ছে এরকম বলছে যে বৃত্তটি, আমি বলতে পারি যে বৃত্তটি তোমাদের 1,1 ও 2,2 বিন্দুগামী হলে আমার কিন্তু বৃত্তটা এই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ হবে। হ্যাঁ, তাহলে দেখো আমার কি হয়, যেমন আমি যদি এটা করি তাহলে আমি আগে 1 বসাই, তাহলে সুতরাং তাহলে 1 হবে এখানে। তারপর আসলে তোমার কি দেখো, এখানে বসলে হচ্ছে প্লাসের 2g প্লাসের 2f, তারপর হচ্ছে প্লাস c = 0। সো এখানে যদি হয় তাহলে কি আসে দেখো, 2g প্লাস 2f, তারপর হচ্ছে তোমাদের প্লাস c = -2। এটা ধরো আমার 2 নং সমীকরণ। ঠিক আছে? তো আবার তোমার এই বিন্দুটা বসাই, আবার আছে 2,2 বসাও। তাহলে দেখো আমার যদি আমি বসাই তাহলে এটা কত হয় দেখো, 4, মানে 4 + 4 প্লাস এখানে বসা রয়েছে 4g প্লাস 4f প্লাস c = 0। তাহলে কত আসে দেখো, এখানে আমার 8 আসে। সো 4g প্লাস 4f প্লাস c = -8। এটা 3 নং সমীকরণ। আরেকটা বলছে যে ব্যাসার্ধ দিয়ে আছে, তার তুমি বলতে পারো যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ r = দেওয়া আছে তোমাকে 1 একক। তাহলে 1, তাহলে আর জানি আমরা কি r² কী বলবো, যেহেতু রুট আছে, সো এই জন্য আমি r² করে দিলাম। তাহলে এটা হবে g² প্লাস f² মাইনাস c আমার কত 1, এরকম আসে। সো এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ। এখন দেখো আমি 3টা শর্ত অনুসারে এই 12 নম্বর অঙ্কে আমি বলছি যে 3টা শর্ত আগে লিখবা, দেন তুমি কী করবা, ডিসিশন নেবা আর কি। সো এখন দেখো আমি কি করতে পারি। তুমি দেখো আমি যদি এই 3 নাম্বার আর 2 নাম্বার নিয়ে কাজ করি, দেখো এখানে কি আছে দেখো, আমি যদি 3 থেকে 2 বিয়োগ করে দিই তখন কিন্তু আমার সিসি কাটা চলে যায়। তারপরে এখান থেকেও কিন্তু আমার 2টা করে জি আর 2টা করে এফ কিন্তু কমতেছে। ঠিক আছে? সো তোমরা সেটা করতে পারো। তাহলে দেখো যদি বিয়োগ করে দিই তাহলে থাকবে কি 2g মাইনাস হচ্ছে প্লাস 2f, 2g প্লাস 2f, আর এখানে বিয়োগ করে দিলে থাকবে হচ্ছে তোমাদের -6, আর সিসি কাটা যাবে। তাহলে আমি কী করি, 3 - 2 করে দিই, 2 করে থাকবে হচ্ছে 2g প্লাস 2f তোমার থাকবে -6, এরকম থাকবে। তাহলে আমার কী হইতেছে দেখো, আমি যদি এটা 2টা কমন নেই, 2 কমন নিয়ে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে ভাগ করে দিলে তাহলে একটা g প্লাস f আসবে তোমার -3, এরকম আসবে। তাহলে আমার g একটা মান আসছে, g আসছে তোমাদের -3, মানে এরকম -f -3 এরকম আসছে। তাহলে g আমি যদি একটা মাইনাস কমন নিই আগে, তাহলে এটা হচ্ছে f প্লাস 3 এরকম আসে। সো এটা ধরো আমার 5 নং সমীকরণ আর কি। সো এই জি এর মানটা আমি কী করি, একটা জায়গায় বসাই দিতে পারো, বাট একটু পরে বসাও। তুমি আরেকটা কাজ করো, দেখো
আমি তো দুইটা সমীকরণকে ইনক্লুড করছি, আমি এটাকে নিয়ে নেই। সো এটা নিয়ে একটু কাজ করি। যখন এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে মাইনাস সি আছে, সো এখানে তুমি কী করো, এই 4 নংটার সাথে তুমি কী করো যে আমরা এই যে 2 নংটা যদি যোগ করে দিই তখনও কিন্তু আমার এখানে একটা কাহিনী হয়। দেখো যদি যোগ করে দিই এটা এখানেও কিন্তু সিসি কাটা যায়, তাহলে দেখো আরেকটা সমীকরণ আসবে। সো তাহলে দেখো সিসি কাটা গেলে এখানে কী আসে, এখানে আসবে হচ্ছে তোমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2g প্লাস 2f এরকম আসবে, ইকুয়াল টু হবে তোমাদের -1। তাহলে এটা করতে পারো, কারণ দেখো কি আসে তোমাদের দেখাচ্ছি। কী করলাম, হ্যাঁ 4-এর সাথে 2 করে দিলাম, তাহলে কী আসবে জি স্কোয়ার প্লাসের এফ স্কোয়ার প্লাসের 2g আর সে প্লাসের 2f ইকুয়াল টু আসবে -1 এরকম আসে। সো তুমি কী করো, এবার এখানে মানটা বসাই দিতে পারো, মানে জি স্কোয়ার প্লাস এই জি স্কোয়ারের জায়গায় জির জায়গায় আমরা এটা বসাই দিতে পারো। তাহলে এটা কী আসে দেখো, যে জায়গায় তোমাদের f + 3 হোল স্কোয়ার, কারণ হোল স্কোয়ার আছে, সো মাইনাস দিলে কি হোল স্কোয়ার হতে হয়, প্লাস তোমার এফ স্কোয়ার তারপর প্লাস 2gর জায়গায় আবার বসাইতে পারো এরকম, যেমন -2 ইন্টু তোমরা বসাইতে পারো যে f + 3, বা সরাসরি তুমি গুণ করে দিলে সমস্যা হয় না। আচ্ছা আমি পরে পড়ি, হ্যাঁ f + 3 আর হচ্ছে তোমাদের কি আছে দেখো, আর হচ্ছে প্লাস 2f ইকুয়াল টু -1 এরকম আসে। সো তাহলে কী হয় দেখো, এটাকে আমি সূত্র দিয়ে দিলাম এফ স্কোয়ার প্লাস কত আসে দেখো 6f প্লাস হচ্ছে তোমাদের 9, 6f প্লাস 9 প্লাস এখানে আছে এফ স্কোয়ার, এটা গুণ করতে -2f -6 এরকম আসে, -6 তারপর আছে প্লাস 2f ইকুয়াল টু -1। তাহলে দেখো কিছু জিনিস কাটা চলে গেছে, এখানে এই 2fটা কিন্তু কাটা যাবে। তাহলে দেখো কী থাকতেছে, এখানে থাকতেছে এফ স্কোয়ার মানে 2f স্কোয়ার, তারপর সে তোমাদের কী হয় এখানে 6f আছে আর হচ্ছে এখানে 6f আছে, 6f আর কোনো f কি আছে 2f তো কাটা চলে গেছে, এখানে আছে 6f আর তাহলে এটাকে লেখা যাচ্ছে প্লাসের 6f, আর দেখো কি থাকে এখানে -6 আছে, এখানে প্লাস আনছে, তার মানে +3 -6 ও একটা 1ও আছে, তাহলে +4 হবে। তাহলে দেখলাম 2 দ্বারা ভাগ করে দিলে এফ স্কোয়ার প্লাস 3f প্লাস 2 ইকুয়াল টু 0, এফ স্কোয়ার প্লাস 3f প্লাস 2 ইকুয়াল টু 0 আমি 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। কিছু দেখো এটা একটা সুন্দর হয়ে গেছে, এখন আমি এটাকে কিন্তু মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। সো 2 একে 2 করো বা 3 একে 3 করো, কারণ এটা গুণ করলে কী আসে, তাহলে মানে দেখো এটা আমি কী করবো, মিডল নিতে পারো যে এখানে আমরা 2 একে 2 করবো, 2 একে 2 করলে কি 3 আসে। সো এটাকে আমি যদি এরকম করি, যেমন এটাকে আমি লিখবো এফ স্কোয়ার এরকম লিখতে পারবো, বা এফ স্কোয়ার মাইনাসের প্লাসের 2f প্লাস f এরকম, প্লাসের 2f প্লাস f প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এরকম আসবে। আমি যদি একটা f কমন নিই তাহলে তো f প্লাস 2, তারপর তোমাদের প্লাসের 1 কমন নিলে থাকবে সে f প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার কি আসছে f প্লাস 2 আর এখানে আসছে তো f প্লাস 1 এরকম আসছে। তাহলে দেখো f এর দুইটা মান আসছে, f এর দুইটা মান, একটা -2 আসবে, একটা হচ্ছে -1 আসবে। তাহলে তুমি বলতে পারো এরকম, সুতরাং f ইকুয়াল টু আসবে হচ্ছে তোমাদের -2, -1 এটা আসতেছে, f এর দুইটা মান আসতেছে, বা -1, -2 বললেও হতো। তাহলে দেখো আমার যদি f এর দুইটা মান আসা মানে কি, f এর মান দুইটা আসা মানে হচ্ছে আমার কেন্দ্র বৃত্ত কিন্তু দুইটা হবে এখানে, বা বৃত্তের সমীকরণ হবে দুইটা। সো এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা বোঝার বিষয়, সো f এর মান দুইটা আসবেই তো, কারণ এটা তো f এর একটা আমার দ্বিঘাত সমীকরণ ছিল, তাই না। সো এই জন্য আমার এফ এর মান দুইটা আসছে, তার মানে তুমি দুইটা বৃত্ত পাবো আর কি, ঠিক আছে। সো এখন আমি কী করি দেখো, যদি এরকম হয় যে এফ ইকুয়াল টু ধরো -1 ধরি, -1 হলে তোমার দেখো জির মানটা কী আসে। সো জির মানটা আমি একটা সমীকরণ এখানে, যেমন এখানে দেখো এই যে জির মানটা এখানে বসালে মাইনাসের f প্লাস 3 ছিল, সো এটা হচ্ছে মাইনাসে, আমরা জানি যে জি ইকুয়াল টু ছিল মাইনাসের, এটা হচ্ছে f প্লাস 3 এরকম ছিল। সো এখানে আমার মাইনাসের দেখো এটা বসালে কী হয় -1 প্লাস 3, সো এটা কি আসে তোমাদের -2, তাহলে জি আসছে -2, ঠিক আছে। সো এরপরে আবার কি দেখো সিটা যদি বের করি তাহলে দেখো আমাদের কি আসে, তোমার সি যদি বের করো তাহলে তুমি 2 নং সমীকরণের কাজ করো। দেখো 2 নং সমীকরণটা ছিল এরকম, যেখানে 2g প্লাস 2f প্লাস সি, তাহলে আমার জি আর এফ এর মান তো আমি জানি, সো সেটাই বসে দিলাম। আমাদের এটা ছিল 2g প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু -2। সো এখানে আমার
কী করছি দেখো, সির মানটা বের করার জন্য আমি কী করবো, এখানে মানটা বসাবো। তাহলে দেখো কী আসে, জি হচ্ছে -2, তাহলে এটা আসবে তোমাদের -4, আর এফ ধরছি তোমাদের হচ্ছে -1, তাহলে হচ্ছে -2, এটা দিলেও হবে। আর হচ্ছে তোমাদের প্লাস সি ইকুয়াল টু -2, তাহলে এটা -2 হলে -2 কাটা। সো তাহলে কী থাকে, সি ইকুয়াল টু 4, সো তুমি যদি একটা সমীকরণ লিখতে চাও, সো এইভাবে লিখে দেবে যে নির্ণয় ভিত্তিক সমীকরণ। সো এরকম লিখতে পারো। সুতরাং নির্ণয় দুইটা বৃত্তে পাবা তুমি আর কি, নির্ণয় বৃত্তের সমীকরণ। একটা সমীকরণ হবে এরকম যে x² + y², দেখো আর এখানে আমি জি কত ধরছিলাম, তোমাদের জিটা ছিল এরকম x² + y², জি ছিল তোমাদের -2, তাহলে সেটা -4x, আর y ধরছে তোমার 1, তাহলে এটা হবে তোমাদের -y 2y সরি +4 = 0, সির মান তো পাইছি +4, এটা সি = 4। সো সেমভাবে তুমি আবার আমরা কী করতে পারি, এফ এর ক্ষেত্রে আবার হচ্ছে তোমার, কারণ এফ এর মান তো দুইটা পাইছি, সো এফ এর মান আরেকটা ধরি আছে আমি -2, যদি -2 ধরি তাহলে কী আসে দেখো, যেমন এরকম। আবার হচ্ছে এফ = -2 হলে, এফ = -2 হলে তোমার এরকম আসবে যে জি = কত আসে দেখো, সেম আর কি, মানে সেটা ছিল এফ +3 এরকম ছিল। সো এখানে আমার মাইনাসের, এখানে হচ্ছে -2 + 3, তাহলে কত আসে দেখো 1, তাহলে -1 আসবে আর জি মান, ঠিক আছে, জি মান আসছে -1, তাহলে তুমি সেমভাবে সির মান এখানে বের করবা। সো দেখো সির মানটা আমি 2 নং সমীকরণটা এরকম ছিল 2g + 2f + c = -2 ছিল। সো এখানে আমি কত জির মান বসে -2, তারপরে সেটা -2, আর এখানে আমি বসাবো হচ্ছে কত -2, তার মানে হচ্ছে -4 + c = -2। হ্যাঁ, সো এই -2 কাটা, আবারও c = আসছে 4, তাহলে বৃত্তের সমীকরণ কী আসবে, সুতরাং বৃত্তের সমীকরণ মানে তুমি এফ এর মান যেটা ধরবা ওইটার জন্য যে মান বের করবা, কারণ কেন্দ্র তো দুইটা আলাদা আলাদা, দুইটা বৃত্তের কেন্দ্র তো আলাদা আলাদা। সো যেটার জি ধরবা ওইটার মানের জন্য এফটা বের করবা, বা যেটার এফটা পাইবা ওইটার মানের জন্য জিটা বের করবা। সো এই হচ্ছে ব্যাপার, এরপর সিটা বের করবা আর কি, ঠিক আছে, কারণ দুইটা তো মানে আলাদা বৃত্ত এখানে, আর কেন্দ্র তো এক কেন্দ্রিকও না যে তুমি দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারছো, বিষয়টা তো এরকম না। তাহলে এটা কি হলো x² + y², তাহলে জির মানটা আসছে -2x, সরি -2x, এটা হচ্ছে ইয়ে ছিল হচ্ছে তোমার -2, তাহলে -4y করে +4 = 0, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাপার। সো এইটা হচ্ছে অ্যান্সার। সো আমার এখানে যে মনে রাখার বিষয় যে তোমাদের 12 নম্বর অঙ্কগুলো সহজ, বাট এটার ক্যালকুলেশন একটু কঠিন। আসলে বোর্ড পরীক্ষায় ক্যালকুলেশন একটু কঠিন, এখন বেশি কঠিন করে না, বেশি বড়ও করে না, বুঝতে পারছো। এইগুলো বোর্ডের জন্য খুব মানে ভালো ইম্পর্টেন্ট বলতে পারো, বুঝতে পারছো। বাট অ্যাডমিশন দেখা যায় বড় ক্যালকুলেশন একটু কমে দেয়, একটু টেকনিক্যাল অঙ্ক দেয়, বুঝতে পারছো। সো এটা গেল তোমাদের 12। সো এরপরে তোমাদের দেখো যে আচ্ছা, এটা হচ্ছে বস্তু স্পর্শ করে, এগুলো আমি একটু পরে দেখাইতেছি। অন্তস্থভাবে স্পর্শ করে, বস্তু স্পর্শ করে, এটা কিন্তু থিওরি পড়াইছিলাম আমি তোমাদের, ওইটা এই টাইপটা একটু পরে করি, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের। সো এবার 14 নম্বর দেখো যে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে এবং এর বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সত্যি কথা বলতে। যেমন 14 নম্বরটা এরকম দেখো। সো সবার আগে এটা আসছে তোমার চিত্রটা আঁকা লাগবে। সো সত্যি কথা বলতে এই অঙ্কটা আসলে ওরা দুইভাবে বলে, একভাবে বলে যে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আরেকভাবে বলে হচ্ছে ওই বর্গের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো আর কি। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি যে এই যে তোমাদের কত 15 দেখো এখানে পরিবৃত্তি লিখে দিচ্ছি। একটা বলেছে বর্গের তোমার কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে যে বৃত্তটা হবে ওটার সমীকরণ নির্ণয় করো। আরেকভাবে বলা হচ্ছে তোমার ওই বর্গের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে ওই বর্গের ভিতরে একটা বৃত্ত হবে যেটা হচ্ছে আমার চারটা বাহুকে স্পর্শ করে, বা তোমার বলতে পারো যে কী বলে যে পরিবৃত্ত, এটা অন্তবৃত্ত না, সরি এটা পরিবৃত্ত মানে হচ্ছে তোমার ওই বর্গটাকে আবদ্ধ করে রাখবে আর কি, বুঝতে পারছো। মানে এই বৃত্তটার ভিতরে আমার থাকবে হচ্ছে
ভিতরে আমার থাকবে হচ্ছে বর্গটা, মানে ও পরিবেষ্টিত করে রাখবে আর কি বর্গটাকে, বুঝতে পারছো? সো আমি আঁকলেই বুঝতে পারবা। তাহলে আমি এটা একটু দেখাচ্ছি, মানে আমি বলছি যে প্রশ্নটা হচ্ছে আমার দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে ওই বর্গের তোমার কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আরেকটা বলে ওই বর্গের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো আর কি, বুঝতে পারছো? সো এটাই মানে হচ্ছে তোমার বৃত্তের ভিতরে বর্গটা থাকবে। সো এটাই আমি একটু দেখাচ্ছি। সো বিষয়টা হচ্ছে এরকম, আগে ছবি আঁকো, বাকিটা তোমাকে আমি দেখাচ্ছি। যেমন প্রথমে আমি কি করলাম, ধরো একটা ছবি আঁকি, একটু নিচে আঁকি, এটা ধরো আমার বৃত্তটা, হ্যাঁ, ফাঁকিবাজি ছবি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন রিয়েল ছবি বলতে দেখো এরকম, যেমন আমি কি করব, আগে হচ্ছে তোমার ও বলছে যে তোমাকে বলছে যে বর্গের যে একটি শীর্ষ মূলবিন্দুতে এবং বিপরীত শীর্ষ হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, তো তুমি একটা কাজ করো, আগে কি করবা, এর মাঝখান দিয়ে মানে একদম কেন্দ্র দিয়ে এক্স অক্ষটাকে নিয়ে যাও, এই বৃত্তটার একদম মাঝখান দিয়ে আমি এক্স অক্ষটাকে নিয়ে গেলাম। তারপর হচ্ছে তোমরা এইভাবে ওয়াই অক্ষটা দাও। কেন এইভাবে দিতেছি আমি একটু পরে বলতেছি। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে আমার এক্স। এটা খুব ভালো একটা অঙ্ক, বোর্ডে আসার মতো আর কি, ওয়াই প্রাইম আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার জিরো বিন্দু বা মূল বিন্দু। হ্যাঁ, সো যদিও তোমাদের বর্গটা আগে আঁকা উচিত ছিল, বাট আমি ফাঁকিবাজি করে আঁকবো, তো এই জন্য তোমার বৃত্তটা আগে এঁকে ফেললাম। তাহলে এবার দেখো যে আমার মূলবিন্দু হচ্ছে এটা, এখানে হচ্ছে মূলবিন্দু, আর বৃত্তের কেন্দ্র দেখো আমার এইটা। সো এবারও আমাকে কি বলছে দেখো, এবার প্রশ্নটা একটু দেখো, যে বলছে যে একটি শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে এর একটা বর্গ আঁকবো, যেটার একটি শীর্ষ হচ্ছে মূলবিন্দু এবং বিপরীত শীর্ষ হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো তোমাদের এটা যদি একটা শীর্ষ হয়, তাহলে বিপরীত শীর্ষ হচ্ছে তোমার এই এক্স অক্ষের উপর অবস্থিত, এটাই বলছে, বুঝতে পারছো? তাহলে তুমি একটা কাজ করো, যে বৃত্তের যে কেন্দ্র আছে না, এই কেন্দ্রের ঠিক উপরে একটা বিন্দু নাও আর ঠিক নিচে একটা বিন্দু নাও। তাহলে দেখো আমি একদম এই বৃত্তের কেন্দ্রে, এটা আঁকার জন্য আর কি, এটা সহজ টেকনিক, তুমি একদম ঠিক উপরে একটা বিন্দু নাও আর এই ঠিক নিচে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নিলাম। সো যদি না এরকম, তাহলে এবার আমি এগুলো একটু যোগ করে দিই, তাহলে চারটা শীর্ষ আমি পেয়ে গেছি। দেখো এই একটা, ও আমাকে বলছে যে একটা শীর্ষ হচ্ছে আমার মূলবিন্দু অবস্থিত বর্গের, আরেকটা শীর্ষ হচ্ছে তোমার এক্স অক্ষের উপর অবস্থিত। সো এটা হচ্ছে আরেকটা শীর্ষ, হ্যাঁ, এক্স অক্ষের উপর অবস্থিত। সো এটা আমাকে বলছে দেখো, যে তাহলে আমি যদি এরকম দেখো, এরকম হচ্ছে যে কর্ণের একটা দেখো, যে বলছে যে শীর্ষ একটি শীর্ষ মূলবিন্দু এবং এর বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত, ওই বর্গের কর্ণকে বের ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করে। তাহলে দেখো এরকম, আমি যদি একটু যোগ করে দিই, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, দেখো বর্গ কিন্তু আমার হয়ে গেছে। সো আমাকে বলছে দেখো এই বর্গের দেখো চারটা শীর্ষ, একটা দুইটা তিন চার চারটা। এখন বলছে যে একটা শীর্ষ হচ্ছে তোমার মূলবিন্দু অবস্থিত, এর বিপরীত শীর্ষ এটা হচ্ছে আমার কি এক্স অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে বিপরীত শীর্ষ। তার মানে ও এটা ধরো আমার এ, এটা আমার ধরো বি, এটা আমার সি। তাহলে ও এর বিপরীত, ও যে শীর্ষটা সেটা বিপরীত হচ্ছে বি, এক্স অক্ষের উপর অবস্থিত, আর বাকি দুটো এভাবে গেছে। সো এটা হচ্ছে তোমাদের ঘটনা। এখন তাহলে দেখো আমার বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা যদি এরকম মানে একটা বৃত্ত আমরা আঁকে নিয়েছি, সো যদি এরকম হয়, তাহলে আমরা এরকম চারটা শীর্ষবিন্দু যোগ করে দিলে কেমন একটা বর্গ হয়েছে, দেখতে পাইছো? সো ও এ বি সি আমার একটা কি বর্গ, এই বর্গের কি
প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলেছে 4√2 বাহু বিশিষ্ট বল, তাহলে প্রতিটা বাহু হচ্ছে 4√2, 4√2, এটাও 4√2, এটা 4√2, এটাও 4√2, মানে বাহুর দৈর্ঘ্য আর কি 4√2 করে। আর এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এই যে বৃত্তটা হয়েছে, এই বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। এখানে দেখো বাহুবিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দু এবং এক্স অক্ষে বিপরীত শীর্ষ হচ্ছে আমার এক্স অক্ষের উপর অবস্থিত, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এটা কিন্তু আমার কর্ণ হয়ে গেছে আর কি, এই বর্গের কর্ণ বা এটাও কিন্তু কর্ণ হয়। সো আমি যদি এটাকে এই ধরে বৃত্তটা আঁকতাম কর্ণকে ব্যাস ধরে, তাহলে এটার সময় ব্যাসার্ধ নিয়ে যদি আমি আঁকতাম দেখতাম এরকম করে চারটাও আমাকে শীর্ষকে স্পর্শ করে যেত বা টাচ করে যেত আর কি, ঠিক আছে? তাহলে দেখো এই ওএবিসি যে বর্গটা আছে, এটার কিন্তু আমার ওবি একটা কর্ণ, বুঝতে পারছো? এখন এই যে অভিকর্ণটা আছে, এই অভিকর্ণের একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত, একটা শীর্ষ হচ্ছে তোমার এক্স অক্ষের উপর অবস্থিত, তার বিপরীত শীর্ষ হচ্ছে আমার এক্স অক্ষের উপর অবস্থিত। সো ওই আমাকে এখানে এই কথাটাই বলছে, বুঝতে পারছো? যে ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে আমাকে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার, দুইটা কর্ণ, একটা হচ্ছে ওবি, একটা হচ্ছে তোমার এই এসি কর্ণ। তাহলে এই ওবি কর্ণের একটা শীর্ষ মূলবিন্দু, একটা শীর্ষ হচ্ছে আমার বা তার বিপরীত শীর্ষ হচ্ছে আমার এক্স অক্ষের উপর অবস্থিত, মানে যেটা বি আর কি, ঠিক আছে? তাহলে দেখো আমি একটা বিন্দু আর কি মূলবিন্দু নিয়েছি, আর তোমাদের কি করছি আরেকটা হচ্ছে তোমার এখানে দিছি, বুঝতে পারছো? সো এখন কাহিনী হচ্ছে আমাকে বলছে যে মানে প্রশ্নটা এমন ছিল, প্রশ্নটা ছিল যে তোমাদের যে এখানে এই যে কর্ণটা আছে, মানে এই বর্গের যে কর্ণ, এই বর্গের কর্ণের একটা শীর্ষ থাকবে, মানে কর্ণের একটা শীর্ষ থাকবে হচ্ছে তোমার কি মূলবিন্দুতে, আর বিপরীত শীর্ষটা থাকবে হচ্ছে তোমার এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে? বুঝতে পারছো? এটাই আর কি বলছে যে একটা হচ্ছে আমার কি কর্ণের একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে, আর কর্ণের বিপরীত, তাহলে এটা যদি কেউ কর্ণ তাহলে বিপরীত শীর্ষ, দেখো এটা হবে না কেন, কারণ আমাকে বলেছে বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এখানে হবে। এখন তুমি বলতে পারো ভাই যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এখানেও তো একটা হতে পারে, বাম পাশে হতে পারে, ডানও হতে পারে, বামও তো হতে পারে, কারণ দেখো এটা একটা যদি আমার কর্ণের শীর্ষবিন্দু হয়, তাহলে এখানে যদি আমি আরেকটা কর্ণ মানে কর্ণের বিপরীত শীর্ষ যদি এখানে আরেকটা নেই, তাহলে এটাও তো আমার কি হয় এক্স অক্ষের উপরে অবস্থিত হয়। সো এটাও আমি করতে পারি, যেমন দেখো এরকম, এটা যদি একটু আঁকি। সো এখানে তুমি আগে একটু বৃত্তটা কষ্ট করে আঁকা ফেলো, এটা সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে বৃত্ত আঁকা ফেলাইলা। সো দেখো এটা হচ্ছে আমার মূলবিন্দুর বিপরীত শীর্ষ, বা দেখো আমার তাহলে এটা কেন্দ্র হলে আমি সেমভাবে কি করি, উপরে নিচে দুটো বিন্দু নেই, এটা একটা শীর্ষ, এটাও শীর্ষ, তাহলে এই শীর্ষগুলো যোগ করে দাও, তাহলে দেখো একটা বর্গ হয়ে গেছে আবার। দেখো এটা ধরো এ প্রাইম, এটা ধরো বি প্রাইম, এটা ধরো আমার সি প্রাইম। দেখো এই যে বর্গটা আছে মানে ও এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এই বর্গের কর্ণ কিন্তু আমার এই যে ও বি প্রাইম। সো এই কর্ণটার একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দু অবস্থিত, আর এই বিপরীত শীর্ষ হচ্ছে আমার এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো সেম, তার মানে কি দুইটার জন্য কিন্তু আমার কন্ডিশনটা ফুলফিল করছে, ঠিক আছে? চলো বামে একটা বৃত্ত পাবা, একটা বর্গ পাবা, আর ডানে কি আমি একটা বৃত্ত আর একটা বর্গ পাবো, বুঝতে পারছো? সো বামেরটাও আমার যে ও বি প্রাইম যে কর্ণ আছে, এই কর্ণের একটা শীর্ষ হচ্ছে তোমার মূলবিন্দুতে, একটা শীর্ষ হচ্ছে তার বিপরীত শীর্ষ হচ্ছে কি আমার মানে কর্ণের বিপরীত শীর্ষ হচ্ছে আমার কি এক্স অক্ষের উপর অবস্থিত, বুঝতে পারছো? সো এখন এক্স অক্ষের উপরে ডানে নাকি বামে অবশ্যই সেটা কিন্তু বল না, তাই আমার বর্গ হবে দুইটা আর বৃত্ত হবে কিন্তু বর্গ দুইটা হলে কি আমার বৃত্ত হবে দুটি। হ্যাঁ, সো এখন দেখো আমাকে বলছে যে অভিকর্ণকে ব্যাস ধরে মানে এটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললো, ঠিক আছে? সো বা তুমি বলতে পারো যে এই ও এ বি সি যে বর্গটা আছে মানে ও এ বি সি, বা এটাও ধরতে পারো তুমি, এই বর্গের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এই বর্গকে পরিবেষ্টন করে রাখছে এই বৃত্তটা, আর এটাকে এটা, তার মানে আমার পরিবৃত্তের সমীকরণ এটা এই বৃত্তর বা এই বৃত্ত, এটাকে পরিবৃত্ত বলতে পারো তুমি, ঠিক আছে? একই কথা। হ্যাঁ, সো
এখন দেখো আমার মেন কথা হচ্ছে এখানে যদি আমরা এটাও তো কিনবো না, ধরো সি প্রাইম যেটাই হোক, যদি কিন্তু এখন দেখো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ও বলছে যে এটা হচ্ছে আমার কর্ণ, হ্যাঁ এটা হচ্ছে আমার কর্ণ বলছে ও, এটা কর্ণ, এটাও কিন্তু আমার কর্ণই আর কি, ঠিক আছে, এটাও কর্ণ এটাও কর্ণ। সো এখন কর্ণ যদি হয় দেখো এটা কর্ণ, আবার এটা কিন্তু আমার এই বৃত্তের ব্যাসও, কারণ এটা কিন্তু দিয়ে গেছে দেখো এই বৃত্তের ব্যাস হচ্ছে তোমাদের ওবি, এটা কিন্তু আমার ব্যাসও, বা তুমি বা এই যে যেটা আছে এটা কিন্তু আমার ব্যাসও, বৃত্তের ব্যাসও, দেখো এটাও কিন্তু আমার বৃত্তের ব্যাসও, ঠিক আছে। সো এটা কিন্তু আমি বুঝতে পারলাম, তার মানে কোনটাই কিন্তু আমার ব্যাস। এখন দেখো আমার কাহিনী হচ্ছে কি, আমরা কিন্তু মেন কথা হচ্ছে যদি আমরা ব্যাসের প্রান্তবিন্দু জানি তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি একদম সহজে। ওই যে আমাদের একটা সূত্র ছিল 4 নং বৃত্তের সমীকরণ। এখন দেখো তোমার তাহলে তোমার কাজ কি, আগে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, কারণ আমি তো ও বিন্দুটা জানি। সো ও বিন্দু হচ্ছে আমার 0 0 বিন্দু, আর বি বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারলে তাহলে কি আমি এই ব্যাসের দুইটা প্রান্তবিন্দু পেয়ে যেতেছি, তাহলে দুইটা প্রান্তবিন্দু পেলে কিন্তু আমার হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার মেন কথা হচ্ছে এখানে বি বিন্দুটা কিন্তু আমার এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে বি প্রাইম বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে যদি এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এটার কি আমার কোটির স্থানাঙ্ক কী হবে, 0 হবে, বা ওয়াই ইকুয়াল টু 0 হবে, তাহলে শুধু আমার এক্সের ভ্যালুটা দরকার আর কি। তাহলে এখানে আমি যেমন হচ্ছে 0 হবে হচ্ছে তোমার ওয়াইয়ের ভ্যালুটা, আমার লাগবে হচ্ছে এক্সের ভ্যালুটা আর কি, ঠিক আছে। সেমভাবে এখানের জন্য, হ্যাঁ। সো এখন এক্সের ভ্যালুটা আমার বের করার জন্য দেখো আমার মেনলি এই ওবিটা লাগবে, ওবিটা জানলেই তো হয়ে যায় আমার, বুঝতে পারছো, ওবিটা জানলে কিন্তু আমার হয়ে যায়। সো এখন দেখো ওবিটা আমি কীভাবে বের করতে পারি, ঠিক আছে। সো ওবি বের করার জন্য দেখো এখানে কাহিনী হচ্ছে আমার অনেক কিছু বলা আছে, যেমন দেখো তুমি যদি দেখো এইটা একটা ত্রিভুজ হয়েছে, যেমন ও এ বি একটা ত্রিভুজ হচ্ছে, ও এ বি একটা ত্রিভুজ হয়েছে, ও ও এ বি যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের দেখো এই কোণ এটা কিন্তু আমার 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ দেখো আমরা তো জানি যে এই দুইটা হচ্ছে আমাদের ব্যাসের প্রান্তবিন্দু, আর ব্যাসের প্রান্তবিন্দু দুইটার সাথে যদি তুমি পরিধি কোনো একটা বিন্দুর সাথে মানে যোগ করে দাও তাহলে ওই কোণটা কিন্তু আমার কী হয় 90 ডিগ্রি হয়, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যেটা হচ্ছে এক সমকোণ। বা তুমি বলতে পারো যে ও এ আর ও বি কিন্তু পরস্পর কি আমার লম্ব, এটা আমি কিন্তু আগে তোমাদের কয়েকটা ম্যাথে দেখাইছি এরকম টাইপের। তার এই কোণটা 90 ডিগ্রি হলে অবশ্যই আমার কি এই ওবিটা কিন্তু আমার ব্যাস হবে, বুঝতে পারছো। সো ঘটনাটা হচ্ছে এরকম। তাহলে দেখো যদি আমি এটা 80 বছর আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে কিন্তু আমি এটা বের করতে পারি অতিভুজ ধরে, যেমন তুমি বলতে পারো যে এরকম যে ত্রিভুজ ও এ বি এ পিথাগোরাস অ্যাপ্লাই করে, কারণ এটা সমকোণ ত্রিভুজ পিথাগোরাস, একটা কোণ 90 ডিগ্রি পিথাগোরাস উপর দিয়ে অ্যাপ্লাই করে কী পাই দেখো এখানে আমার ওবিটা হচ্ছে অতিভুজ, কারণ আমি বলছি যে লম্বর বিপরীতে সবসময় অতিভুজ থাকে, তাহলে অতিভুজ তোমার ও স্কোয়ার প্লাস ও এ বি স্কোয়ার হতে পারে, ও স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের এ বি স্কোয়ার। তাহলে দেখো আমার লাগবে হচ্ছে ওবিটাই লাগবে মেনলি। সো এখানে আমি কী বসাতে পারি, যেমন দেখো দুইটাই 4√2, এটা মানটা অনুযায়ী হোল স্কোয়ার প্লাস এর 4√2 হোল স্কোয়ার, তাহলে কত আসে দেখো 32 প্লাস 32 মানে 64। তাহলে আমার দেখো কি আসে, বা আমি বলতে পারি এরকম যে ওবি ইকুয়াল টু আসবে, এটাকে রুট করে দিয়ে প্লাস মাইনাস 8 আসবে, ওবি আসছে তোমাদের প্লাস মাইনাস 8, ঠিক আছে। এটা ছিল আমার ওবি স্কোয়ার। তার মানে দেখো প্লাস মাইনাস 8টা কেন আসলো, কারণ আমার হচ্ছে দেখো এই পুরো দূরত্বটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে প্লাসের 8, মানে তোমাদের এই যে ব্যাসটা এটা হচ্ছে প্লাসের 8, এটা হচ্ছে প্লাসের 8, আর এটা হচ্ছে তোমাদের মাইনাসের 8, ঠিক আছে। দূরত্ব তো মাইনাস হয় না, বাট তোমাদের স্থানাঙ্ক তো মাইনাস হয়, হ্যাঁ এটা মাইনাস হয়। তাহলে এইটার দেখো যদি এটা হয় আমার 8, তাহলে এটার আমার স্থানাঙ্ক কত আসবে দেখো, এটা আসবে তোমার 8,0, আর এটা কি আসবে দেখো, এটা হবে তোমাদের মাইনাসের 8,0, এরকম, বুঝতে পারছো। সো এই জন্য আর কি আমার এটা আসছে ওবিতে প্লাস মাইনাস এইটা আসছে। তাহলে এটাকে তুমি একটু সাজায় বলতে পারো এরকম যে যেহেতু মানে বাংলা কথা একটু লেখা লাগে, যেহেতু তোমার বি বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই বি বিন্দুর কোটি কিন্তু 0 হবে, তাই কোটি 0।
শূন্য হলে তোমার দেখো, সুতরাং আমার কি আসছে, বি বিন্দু স্থান আছে তোমাদের +-8,0, মানে ওই যে দেখালেন তোমাদের যে ছবিটা। সো এখন দেখো আমি যদি এরকম হয় তাহলে আমার দুটো ব্যাসের প্রান্তবিন্দু জানা হয়ে গেছে, একটা হচ্ছে 0,0 বিন্দু, একটা হচ্ছে +-8,0, ঠিক আছে। সো এটাই আমি যদি করি তাহলে এরকম হয়, মানে এটা আমার সমকোণী ত্রিভুজ, মানে এটা মাথায় রেখে তাহলে তুমি এরকম বলতে পারো যে সুতরাং এরকম যে 0,0 ও বি বিন্দুটা কত, +-8,0 বিন্দু দুটিকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে আর কি বৃত্তের সমীকরণ। সো দেখো তুমি দুটিকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ, তাহলে আমাদের এখানে ছিল যে x-x1, তাহলে x-0 আর সে x মাইনাস তোমাদের ছিল হচ্ছে এরকম যে এক্স, আমি যদি প্লাস মাইনাস দিয়ে একসাথে করে দিই 8, তারপরে তোমাদের প্লাস ছিল y-1 আর হচ্ছে তোমাদের y-y2, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস কত তোমাদের এরকম হবে 0ই আসবে আর কি ভাই, এটা করে এটা প্লাস মাইনাস না, এটা শুধু মাইনাস আর কি, ঠিক আছে। দুইটা 0 ইকুয়াল টু আসবে 0 এরকম, হ্যাঁ, কারণ দুইটাই তো 0, সরি এখানে প্লাস মাইনাস মানে মাইনাস হবে, তাহলে এখন কী আসে, এখানে সাথে থাকে শুধু এক্স। সো যদি এরকম থাকে, এখানে যদি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে x², এখানে আসবে তোমাদের +-8x, আর হচ্ছে তোমাদের কী থাকে দেখো, এখানে থাকে y² প্লাসের y² ইকুয়াল টু 0। তাহলে একটু সাজায় লিখলে, সুতরাং x² + y² +-8x ইকুয়াল টু কত আসছে, 0 চলে আসতেছে, x + y² +-8x ইকুয়াল টু, তাহলে একটা হবে x + y² +8x ইকুয়াল টু 0, একটা আসবে x² + y² -8x ইকুয়াল টু 0, বুঝতে পারছো। সো দেখো এখানে আমার সমীকরণ অবশ্যই কিন্তু ধ্রুবপথ আসে নাই, কেন, কারণ দেখো দুইটা বৃত্তই কিন্তু আমার এখানে মূলবিন্দুগামী ছিল, এই জন্য আমার ধ্রুবপথটা আসে নাই, বুঝতে পারছো। আর তোমার ওয়াইটা কেন আসে নাই, দেখো এখানে কিন্তু আমার ওয়াই নাই কেন, কারণ আমরা জানি যে আমার কেন্দ্র হচ্ছে এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত, দেখো এটা কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রের যে কোটির মান কী হয়, 0 হয়। সো এই জন্য কোটির মান এফটাও আমার নাই, ঠিক আছে। সো এইভাবে সমীকরণ দেখে তুমি বোঝার চেষ্টা করবো, তাহলে এটাই আমার অ্যান্সার আর কি, বুঝতে পারছো। সো এটাই গেল আর কি, এখন সময় তো হয়ে গেছে অনেক, আবার বাকিগুলো পরে দেখাবো আর কি, পরে ক্লাসে।